বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ক্রাইম এন্ড করাপশনের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা তুলে ধরব ফ্যাসিবাদ পতনের পর তৈরি হওয়া নতুন এক ভয়ঙ্কর সিন্ডিকেটের কথা, যার নাম হতে পারে মামলাবাজ সিন্ডিকেট। ব্যক্তিগত শত্রুতা কিংবা টাকা হাতানোর হাতিয়ার হিসেবেই বেছে নেওয়া হচ্ছে মামলাকে। এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদেরও, ব্যবহার করা হচ্ছে আন্দোলনে নিহত বা আহতদেরও, যাদের নিয়ে তৈরি হয়েছে নতুন এক সিন্ডিকেট। মামলাবাজ মাফিয়া নিয়ে থাকছে আজকের এই পর্বটি। ঘটনাটি চলতি বছরের 19 নভেম্বরের। জীবনে কোনোদিন নেত্রকোনা না গেলেও এই আন্দোলনে নেত্রকোনার একটি মামলায় আসামি হয়েছেন তিনি। পুলিশ আবার বিশেষ অভিযান চালিয়ে ভুক্তভোগীর ঢাকার বাসা থেকে ধরেও নিয়ে যান তাকে। প্রশ্ন হলো, ঢাকার নিজ কর্মস্থলে থাকলেও আসামি হলেন কি করে? 19 তারিখ রাত 3:30। হঠাৎ দরজায় পুলিশ। নাম জানে আলম কিনা শুধু এতটুকু শুনেই গ্রেফতার করেন পুলিশের নেত্রকোনা সদর থানা থেকে আসা একটি টিম। সেদিনের একটি সিসিটিভি ফুটেজও এসেছে এই প্রতিবেদকের হাতে। সেখানে দেখা যায় ভোররাতে জানে আলমকে তার রাজধানীর বাসা থেকে নেওয়া হচ্ছে। এই জানে আলম রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত। নেত্রকোনায় হামলা ভাঙচুরের ঘটনায় সদর থানায় হওয়া একটি মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। তবে ভুক্তভোগীর অভিযোগ, প্রায় 30 বছরে তিনি কোনোদিন নেত্রকোনাতেই যাননি। হঠাৎ করে দেখে আমার বাসার দরজার সামনে 4-5 জন পুলিশ সহকারে একটা মামলায় নাকি আমি আসামি, সে আসামি হিসাবে আমাকে ধরতে নিয়ে আসছে পুলিশ। তো প্রথমে আমি চেষ্টা করছিলাম তাদের কাছে বাইরে থেকে কথা বলার জন্য যে আসলে কি মামলা। তারা তাড়াতাড়ি বলতেছে, খোলেন, আপনি দরজা খোলেন, দরজা খোলেন। দরজা খোলার সাথে সাথে দেখলাম হুড়মুড় করিয়া মোটামুটি 7 জন পুলিশের লোক অস্ত্র সজ্জিত এসে আমার ড্রয়িং রুমে বসলো। আমি বললাম যে কোন, ওনারা কোনো অবস্থাতেই আমাকে মামলার কোনো কিছু দেখাতে চাইলো না, বললো চলেন। হঠাৎ করে একজন এসে বললো যে স্যার পাইছি বলে আমাকে হুড়মুড় করে ধরে আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বাইরে, আমার বাসার বাইরে থেকে সোজা একটা মাইক্রোবাসে উঠে প্রথমে শাহবাগ থানায় আসছেন। শাহবাগ থানার সাথেও একজন লোক ছিলেন। তো শাহবাগ থানা থেকে উনি আর দেরি করেন নাই, সাথে সোজা আমাকে নেত্রকোনা মডেল টাউনে নিয়ে আসলো। সত্যি কথা বলতে কি, আমি হচ্ছি একজন প্রফেশনাল লোক, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। গত 25 বছর ধরে আমি র্যাঙ্কস ইলেকট্রনিক্সে চাকরি করি। এর আগে র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত ছিলাম 3 বছর বা 4 বছর। আমি র্যাঙ্কস ইলেকট্রনিক্সে 25 বছর আছি। যেহেতু আমার কোনো অপারেশন বা আমার কোনো শোরুম নাই, সেহেতু নেত্রকোনায় কখনোই আমার যাওয়া হয় নাই। মামলার আসামি দেখানো হয়েছে 99 জনকে, আর এই ভুক্তভোগীকে উল্লেখ করা হয়েছে 64 নম্বর আসামি হিসেবে। এই মামলার কোনো আসামি তখন পর্যন্ত গ্রেফতার না হলেও নেত্রকোনা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে ধরে নিয়ে যান 64 নম্বরের এই আসামিকে, যা অনেক প্রশ্নেরই জন্ম দেয়। মামলার নথি ঘেঁটে দেখা যায় মামলাটি হয়েছে চলতি বছরের 29 অক্টোবরে। সেখানে 99 জন আসামির মধ্যে জানে আলম নামের একজনকে 64 নম্বর আসামি করা হয়েছে। অস্থায়ী ঠিকানা হিসেবে দেখানো হয়েছে তার সেগুনবাগিচার বাসা নম্বর, এবং স্থায়ী ঠিকানা হিসেবে নেত্রকোনা সদরের শ্রীধরপুর গ্রাম দেখানো হলেও ভুক্তভোগী এই জানে আলমের স্থায়ী নিবাস আসলে লক্ষ্মীপুরে। একই সাথে মামলার এজাহারে জানে আলমকে নেত্রকোনায় ভাঙচুরে অংশ নেয়ার কথা উল্লেখ করা হলেও সেই ভুক্তভোগী এই জানে আলম সেদিন ছিলেন তার নিজ কর্মস্থল ঢাকায়। মামলার এজাহারে তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই মোহাম্মদ আলমগীর মনসুরের নাম থাকলেও সেদিনের অভিযানে নেত্রকোনা থেকে পুলিশের বিশেষ টিম নিয়ে ঢাকায় এসেছিলেন আব্দুল জলিল। তাদের সাথে ছিলেন শাহবাগ থানার এক সাব ইন্সপেক্টরও। তিনি জানান, এসআই জলিল সেদিন নিজেকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবেই পরিচয় দিয়েছিলেন এবং আসামিকে তিনি নিজেই শনাক্ত করেছিলেন। আমাদের সাথে তো নেত্রকোনা টিম ছিল। আইও এসেছিলেন? হ্যাঁ, আমি তো যত জানি আইও, এসআই জলিল। উনি আপনাকে ওই মামলার আইও পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। আর যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল, এই ভদ্রলোকের গ্রেফতারের সময় আপনারা কি তার আসল পরিচয় জেনেছিলেন যে সে আসলে ওই মামলার আসামি কিনা? এটা তো যে আইও বলতে পারবে, মামলার আইও তো আমি না, ভিতরে কি আছে সেটা আইও বলতে পারবে। আইও সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করাই যায়।
আইওর বাইরে তো ধরার সুযোগ নাই, তারপর আইও যদি কাউকে করে রিকুইজিশন করে সেটা অন্য বিষয়। তবে এসআই জলিলকে খুঁজতে একাধিকবার থানায় গেলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কথা হয় তার সাথে। তিনি জানান উপর থেকে আদিষ্ট হয়েই নাকি তিনি ঢাকায় গিয়েছিলেন। আরে ভাই, আপনারা সাংবাদিক, অনেক জ্ঞান নিয়ে চলাফেরা করেন, অনেক ধরনের মানুষের ওড়াবাসা করেন। একটা সাব ইন্সপেক্টর নেত্রকোনা থেকে ঢাকাতে যে আসামি ধরে নিয়ে রুগী এই জায়গায় ভাঙার ক্ষমতা বলে। আমি জাস্ট খালি এই এসে পরিবহনে দেয় নাকি মাল ডেলিভারি দেয়, মাল বুকিং করে পার্টি আছে ডেলিভারি, আমি ডেলিভারি দেয় উপরে অর্ডার হয়েছে, আমি যাই নিয়ে আসছি। এটার মধ্যে যদি আপনারা রং লাগান, যেহেতু আপনারা প্রাইমারি ইনভেস্টিগেশনে ওনাকে তো আপনারা ওইখানে ইয়ে করতে পারতেন। এই বিষয়গুলো ফোনে কথা না কয়, যারা অফিসে আছেন, অফিসার আছে, আমাদের এখানে কর্তৃপক্ষ আছে, অথরিটি আছে, তাদের সাথে পয়সা কথা বলেন। ফোনে ফোনে যদি সব জানিয়ে ফেলেন তাহলে তো জার্নালিস্ট থাকলো না। আপনাদের সাংবাদিকতার একটা পার্সোনালিটি আছে। ফোনে ফোনে এত বড় একটা জরুরি বিষয়, ফোনে ফোনে আমি কি বলবো, আমার মুখ অনেক সময় মানে এই কি বলে একটা কটু কথা চলে আসতে পারে। কারণ আপনি আমার এমন কথা খুঁজে অটোমেটিক্যালি আনফরচুনেটলি আমার ব্রেন এক্সাইটেড হয়ে যাবো, তখন তো এটা করে আপনারা আমাকে বিভ্রান্তি হতে হলাই দিবে। আপনার মানে আমি চিনি মতো, আপনার সাথে পরিচয় নেই আমার, আমি হলো বাংলা জলি চিনেন আমার একাল বাংলা। চিনি ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে কারা কমিউনিকেশন করতেছে? এইটা তো আমি আপনাকে বলবো না, অফিসে অ্যাসাইনমেন্ট দিলে আমাকে এটা করতে হবে না। কারণ আমি আবার আপনাকে ক্লিয়ার করে বলেছি না, আপনাদের যে কর্তৃপক্ষই হোক আর যে ব্যক্তি হোক আপনাকে বলাইতেছে, আমি হচ্ছি একজন সাব ইন্সপেক্টর। আমি হচ্ছে সর্বনিম্ন অফিসার পুলিশ বাহিনীর মধ্যে, ঠিক আছে, তদন্তকারী কর্মকর্তা, ঠিক আছে। আমার উপর আছে অপারেশন, তদন্ত, ওসি, সার্কেল, এসপি। এই কাজটা যখন করা হয়েছে, এই কাজটা করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে এই সকলেরই একটা আইনসঙ্গত এফডিসিএস ছিল, বিধায় আমি এই কাজটা করছি। তাহলে আমার এই মামলা আইও আমি না, বাদিও আমি না। অফিসার ছিল না বিধায় আমাকে পাঠাইছে যে আপনি এটা জাস্ট একটা ডিউটি হিসেবে আমাকে এটা ইউটিলাইজ করা হয়েছে। এটা কি তাহলে মানে অফিসার ইনচার্জ আপনাকে মানে নির্দেশ দিয়েছে ওখান থেকে? অফিসার ইনচার্জ মানে শুনেন, একটা জেলার বাইরে কোনো অফিসার কোনো মামলা আসামি ধরতে গেলে অফিসার ইনচার্জের ক্ষমতা না বাইরে পাঠানো, এটা অবশ্যই পুলিশ সুপারের সম্মতিক্রমে পুলিশ সুপার অনুমতি নিয়ে যেতে হয়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ল। এদিকে এজাহারে উল্লেখ করা মামলার বাদী মোহাম্মদ উজ্জ্বল মিয়াও চেনেন না এই জানে আলমকে। মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে জানান এই আসামিকে তিনি কোনোদিন দেখেননি, আর এই ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতাও নেই বলে উল্লেখ করেন তিনি। আচ্ছা, কে দিতে পারে বলেন তো একটু ভাই? ওটা তো হয়তো তারা আশেপাশে লোক আছে। কার আশেপাশে? পুলিশের? না ওই যে বলছি যে বাইরের কি আশেপাশে শত্রু আছে না। আচ্ছা না, কিন্তু মামলার বাদী তো আপনি। বাদী আমি, ঠিক আছে, বাদী আমি ভাই, ঠিক আছে। উনি আমি চিনি না, হয়তো আমার নেতা কথা বুঝেন না ভাই। ও সবগুলো তো ঠিক আছে, এখন আমি যে নেতার উপরে কথা কই, আমার এটা উল্টা বলে দেবো ভাই, বুঝেন না কেন? আপনারা সাংবাদিক, আপনারা সবগুলো দরকার। বুঝতে পেরেছি। তারপরে তাকে ধরে নিয়ে যাওয়ার পরে আপনাকে কি জানানো হয়েছিল? আমার জানা হয়েছিল যে ওই সাহেব রাখছিল, ঠিক আছে, ওই সাহেবের সামনে বলেছি, ঠিক আছে, উনি আমি চিনি না বলছেন, ঠিক আছে, উনি চিনে না বলছি না, উনি চিনে না, ঠিক আছে, দেখি না জীবনে, উনি থাকে। আচ্ছা, ওনাকে তো আপনি জীবনে কোনোদিন দেখেননি? না ভাই, আমার সত্য লাগে আমরা বলে দিতে ভাই। তবে নেত্রকোনা পুলিশ অবশ্যই বিষয়টিতে কিছুটা বিব্রত। বলছেন ভুলবশত কখনো এমন কিছু হলে তদন্তে তাদের বাদ দেয়া হয়। বিষয়টি হচ্ছে যে 5 তারিখের পর যে মামলাগুলো হয়েছে নাশকতার অভিযোগে, এক্ষেত্রে আসলে যাচাই বাছাইয়ের সুযোগ কম পাওয়া গেছে। এখন আমরা যারা এজাহার নামীয় আসামি ছিল তাদেরকে টার্গেট করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি এবং আমরা সেভাবে আসামি গ্রেফতার করি। এরপরও যদি কেউ এর সঙ্গে জড়িত না থাকে তদন্ত বেরিয়ে আসবে এবং পরবর্তীতে মূল চার্জশিট থেকে বাদ দেওয়া হবে। কিন্তু এতে তো অনেকে নিরপরাধ মানুষ হয়রানি হচ্ছে, সেক্ষেত্রে আসলে কি বলবেন? অনেকের ক্ষেত্রে আপনি সুনির্দিষ্টভাবে বললে 2-1 জন হতে পারে, সেটা সংখ্যাটা আসা মনে হয় না বেশি হবে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু তারপর পরবর্তীতে আমরা আদালতকে অবহিত করলে বিষয়টি সাথে সাথে জামিনের ব্যবস্থা হচ্ছে। এত মেসিভ আকারে যে অপরাধগুলো হয়েছে এক্ষেত্রে 2-1 জন হয়তো সাধারণ মানুষের ভুক্তভোগী হতে পারে। সেক্ষেত্রে আমরা মামলা তদন্তে সেটা বেরিয়ে আসবে এবং কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দাখিল করবো না। জানে আলমের বিষয়টা একটু মানে যদি পরিষ্কার করেন, যিনি নেত্রকোনার একেবারে
কোনোদিনই নেত্রকোনায় পাড়া দেন নাই, নেত্রকোনার মাটিতে। তারপর ওনাকে পুলিশের বিশেষ টিম ঢাকা থেকে। সত্যি কথা বলতে আসলে আমরা এই আমাদের এজাহার নামীয় আসামি গ্রেফতারের, বিশেষ করে নাশকতার ক্ষেত্রে এজাহার নামীয় আসামি গ্রেফতারের একটা চাপ ছিল। আমরা এই যারা সুনির্দিষ্ট নাশকতায় জড়িত ছিল, এই ক্ষেত্রে একটি ভুল হয়ে থাকলেও থাকতে পারে, তদন্তে এটা আসলে আমরা তার বিরুদ্ধে, তার পক্ষে সুনির্দিষ্ট ব্যবস্থা নেব। এখন কি অবস্থা আছে এটা জানার তো দরকার নেই মনে হয়। পুলিশের এই বক্তব্য থেকে হয়তোবা মূল বিষয়টা পরিষ্কার নাও হতে পারে। সেক্ষেত্রে মামলার বাদীর সাথে কথা বললে তিনি ইঙ্গিত দেন ভিন্ন কিছুর। বলছেন পিছন থেকে কল কাঠি নাড়ছেন কেউ। পারিবারিক সূত্র ঠিক আছে দিতে পারে নামটা, বুঝছেন ভাই? আচ্ছা, কে দিতে পারে বলেন তো একটু ভাই। ওটা তো হয়তো তারা আশেপাশে লোক আছে। কার আশেপাশে? পুলিশের? না না না, ওই যে বলছি ঠিক আছে যে ভাইয়ের কি আশেপাশে সূত্র আছে না। আচ্ছা, বাজে আনি, ঠিক আছে বাজে আনি ভাই, ঠিক আছে উনি আমি চিনি না হয়তো, আমার নেতা বাতা নেতা কথা বুঝেন না ভাই। ও সবগুলো তো ঠিক আছে, এখন এখন আমি যে নেতার উপরে কথা কই আমার এটা উল্টা বলে দেবো ভাই, বুঝেন না কেন? আপনাদের সাংবাদিক, আপনার সব কিছু দরকার, ঠিক আছে? তাহলে আমার বোকা মনে হয় দৃষ্টি করে আছে ভাই, আমি তো বুঝতে পারি নাই। যেরকম আমি শরীরে দিয়ে আছে বুঝছেন, পুলিশের সামনে আমি 5টা মিনিট চলে আমি তোমার সাথে আমাদের চুপ দেয় ওরা, মানে আমি ফোন বন্ধ করে শুয়ে বলছিলাম, ঠিক আছে? ওরা আড়াই বাড়ানোর সময় তো দেখছে ভাই। বাদী উজ্জ্বল মিয়া একই সাথে অনেক কথাই বললেন, তাতে স্পষ্ট অনেক কিছুই। শুধু মামলা দিয়েই ক্ষান্ত নয়, 99 জন আসামির কাউকে গ্রেফতার না করা হলেও 64 নম্বর আসামি ধরতে ঢাকায় পুলিশের বিশেষ অভিযান। এখন প্রশ্ন হলো, বাদী আসামিকে চেনেন না, আসামির বাড়িও নেত্রকোনায় নয়, আর ঘটনার সাথেও কোনো সংশ্লিষ্টতাও নেই। তারপরও কেন তাকে ধরতে পুলিশের এত আয়োজন? এর পিছনেই বা কারা? সেই প্রশ্ন রয়ে গেল। এবার নজর দেয়া যাক আন্দোলনে নিহত হওয়া আব্দুল্লাহ সিদ্দিকের মামলার দিকে, যার বিচারের দাবিতে প্রথমে মামলা করেন তার বন্ধু, পরে আবার মামলার আবেদন করেন আব্দুল্লাহ সিদ্দিকের মা। একই সাথে মামলার আবেদন করেন আব্দুল্লাহ সিদ্দিকের বাবাও। 3 আবেদন নিয়ে বিপাকে পুলিশ। বাবার অভিযোগ, তার ছেলের মামলা নিয়ে ব্যবসা করছে কোনো এক শ্রেণী। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, বিজয়ের ঠিক আগের দিন 4 আগস্ট গুলিবিদ্ধ হন হাবিবুল্লাহ বাহারের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন তার আন্দোলনকালীন বন্ধু ফয়াজ আহমেদ রাতুল। এতেই বাধে বিপত্তি। কিছুদিন পর সূত্রাপুর থানায় আরেক মামলার আবেদন করেন তার মা। এরপর আরেকটা মামলার আবেদন করেন তার বাবাও। সেই বিষয়টি নিয়ে কথা হয় তার বাবা আবু বকর সিদ্দিকের সাথে। ছেলের কথা তুলতেই অনেকটা আবেগতাড়িত হয়ে যান বাবা। একই সাথে ক্ষোভ প্রকাশ করেন তার ছেলের মামলা নিয়েও। অভিযোগ করেন তার ছেলের মৃত্যু এবং মামলা নিয়ে কোনো একটা শ্রেণী ব্যবসা করার চেষ্টা করছেন। আমি কোনো ব্যবসা করব না, আমার ছেলের দেহ বিক্রি হইতে দিব না। এটা তো কোর্টে মামলা করেছেন? এটা কোর্টে মামলা করেছি। কেন থানায় মামলা করেননি কেন? থানায় মামলা করি নাই, ওই আমি আব্দুল্লাহর সহপাঠিকা স্কুলে ওরা আমার সাথে মামলা করবার যাওয়ার কথা, ওদের জন্য বসে আছি। পরে ওরা আমারে গাফলতি করছে, যাই যাচ্ছি যাবো না। পরে লাস্টে যখন এইখান থেকে 107 জনের নামে মামলা করছে, ওরা আমারে ধরছে যে ভাই এটা আমি তো না। তখন আমি এই মামলাটা করছি, কারণ আমার কথা হলো আমি আব্দুল্লাহ সিদ্দিকের পিতা, সর্বোচ্চ অধিকার হলো আমার। কিন্তু আমারে ফালায়া কিভাবে একটা বন্ধু ছাত্র, ওরা মামলা করলো, অগরদেরটা এলো হইলো, আমারটা এলো হইলো না, এটা তো আমি বুঝতেই পারলাম না। ওর মায় যা মামলা করে ওইটা এলো হয়, ওই বন্ধুরা করে ওইটা এলো হয়। কিন্তু আমি যে ওর বাবা, আমি পিতা দাবি করে যে বসে আছি, আমার মামলাতে এখনো এলো হয়নি, নাহলে আমাকে কোর্টে ডাকানো হয় যাই কেন? ওরা করছে জিগাতো ধানমন্ডি থানায়, আর আমি করছি কোর্টের থেকে মামলা। কিন্তু মামলা করছে কোর্টে আগে আমি, আর ওরা করছে ধানমন্ডি থানায় পরে। কিন্তু আমার মামলা কোর্টের থেকে ধানমন্ডি থানায় গেতে হয়তো 2 দিন দেরি হয়েছে, এটা তো আমার ব্যাপার না। কিন্তু আমার সবচেয়ে 1000 কথার এক কথা, আমার মামলা হইল না কেন, নেওয়া হইল না কেন, এটাই আমার সব। এটাতে কোনো হয়তো বা কোনো জালিয়াতি চলতেছে, কিংবা হয়তো মামলার ভিতরে কোনো ব্যবসা আছে, ওরা হয়তো ব্যবসা করতেছে। আমি এটাই বলবো, এই মামলার ভিতরে ব্যবসা চলছে।
ব্যবসা করছে, যারা মামলাটা করছে ওরা হয়তো কোনো জায়গায় সুবিধা দেখছে, ওরা ব্যবসা করতেছে। নাইলে আমি বাবা আমাকে তো কেন মামলা করবে, তার কি ফায়দা? তে নিশ্চয়ই আর কোনো ফায়দা আছে, কোনো ব্যবসা আছে এটার ভিতরে। মামলা করছে কে আপনি জানেন? হ্যাঁ, মামলা নামটা বলতে পারি না, ওর এক বন্ধু, ওই মামলার ফাইল তো ওর কাছে, আর ওর মা ওর মামারা সবাই, একটা দারোগা সহ সবাই জড়িত, ওরা সবাই মিলা করে 10 জন জড়িত আছে। ওর 8টা মামা আছে, এই যে পেপারে ওর মামা, এটা ওর মামা, এটা ওর মামা, এটা চিনতাম না, এটা পরে চিনছি। ওর মামারা 6 ভাই আর এর আছে 2 ভাই, এটা খালাতো ভাই, এই 8 জন। আর থানার কি বলে আয়ু নাকি ও, আর ওর মা আব্দুল্লার মা, এই আর ওর একটা বন্ধু, এটা বন্ধু আমি জানি না, এটা হয়তো ওরা নিজে হাতে বানানো। এই 10 জন মিলা 11 জন মিলা মামলা করছে। এতদিন ধরে আব্দুল্লাহর মামলাটি তদন্ত করছিলেন ধানমন্ডি থানা পুলিশ। তবে মামলার পক্ষ একাধিক হওয়ায় সম্প্রতি মামলাটি পাঠানো হয়েছে সিআইডিতে। ধানমন্ডি থানার প্রাথমিক তদন্ত বলছে, মা বাবার বিভাজনের কারণেই মামলার তেমন কোনো অগ্রগতি হয়নি। তার বাবার কথাতেও সেটি স্পষ্ট। এই মামলাটা করার পর মানে যার তার নাম ওরা খালি ওটার মধ্যে বসাইতে আছে। ওই এটার ব্যাপারে একটা বিচার হয়েছিল, ওই বিচারের মধ্যে ওরা 8টা নাম বসাইছে ওইখানে বৈশাই, আমার শালায় আমার সম্বন্ধী, এবং আমার থেকে মামলা ছিনিয়ে নেওয়া গেছে। আমি যে মামলা করছি, আমি যদি এই মামলা না ছাড়ি, আমাকে বলা হয়েছে আমার নামে রেপ কেস দিবে। ওর মার লগে আমার 2018 সনে ডিসমিস হয়ে গেছে। তো আমি এখন নিরুপায়ভাবে আছি, যে কোনো মুহূর্তে আমার দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে। তবে মামলার বাদী কেন হতে হলো বাবা মার বাইরে অন্য কেউ, সেই প্রশ্নের উত্তরে আবারও ধানমন্ডি থানায় পুলিশ কোনো কথা না বললেও মোবাইল ফোনে কথা হয় বাদীর সাথে। এদিকে তার বাবা অভিযোগ করছেন যে আমার ছেলের হত্যার মামলা আমি করব, কিন্তু আমাকে মামলা করতে দেয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি কি শুনেন, আমি একটা কথা বলি। জি, ও আমার ফ্রেন্ড ছিল, আন্দোলনের সময় ওর সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল। তো ও আমার চোখের সামনে মারা গেছে। তো এই জিনিসটা কিন্তু বাবা বলেন মা বলেন তাদের উচিত ছিল যে আর করা, তারা কিন্তু করে না। তা আমি বন্ধু হিসেবে অ্যাজ এ মনে করেন তার গুড বার্ডিস হিসেবে চিন্তা করছি যে আমার চোখের সামনে যেহেতু মারা গেছে, এটা ডিটেইলি অন্যায় হয়েছে, আমি মামলা করে দেখি না কোনো কিছু পসিবল হয় কিনা। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে পরবর্তী কি ওনার মাও আরেকটা মামলা করেছিল? এটা আমি জানি না। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন মামলাগুলোর কারণেই মূলত প্রকৃত অপরাধীরা সুযোগ পাচ্ছে। একই সাথে বিচারের গতি কমাতেও এমন মামলাগুলো প্রভাব ফেলবে। তবে পুলিশের কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থারও বার্তা দেন পুলিশের এই কর্মকর্তা। এখন কোনো ঘটনায় যদি বাদী বা যে সংক্ষুব্ধ যিনি ভিকটিমের অজান্তে অন্য কেউ যদি কোনো মামলা করে থাকেন, সেটা অনেক সময় হয়ে থাকে। এই ক্ষেত্রে যিনি প্রকৃতপক্ষেই সংক্ষুব্ধ বা যিনি মামলার ভিকটিম বা যার পরিবার বা কোনো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু মামলা করতে পারেন। এই ক্ষেত্রে মূল যে ঘটনা, যে মামলা, সেটার সাথে সংযুক্ত করে এই ঘটনাটা যার হিসাবে গণ্য হবে, এবং যে যেভাবে মামলা করুক না কেন পুলিশি তদন্তে সঠিক তথ্যটাই বেরিয়ে আসবে। আমাদের একটা সুস্পষ্ট বার্তা, সেটা হচ্ছে যদি কেউ কোনো পুলিশ সদস্য এমন কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সেটা তদন্ত অবশ্যই করব, এবং তদন্ত করে যদি কারো বিরুদ্ধে এরকম অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, পুলিশ অবশ্যই জনগণের বন্ধু। আমরা কখনোই জনগণের মুখোমুখি হয়ে জনগণের বিপক্ষ হয়ে কাজ করি না। এখন কতিপয় ব্যক্তির যদি ভুল সিদ্ধান্তের কারণে পুলিশকে যারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল, আমরা সেই অবস্থা থেকে অনেকটাই ফিরে আসছি, এবং বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাকে এতটুকুই নিশ্চয়তা দিতে পারি, বর্তমানে আমাদের যে নেতৃত্ব রয়েছেন পুলিশের, আমাদের বার্তা স্পষ্ট, কোনো কারণে কেউ পুলিশ কর্তৃক হয়রানির শিকার হবে না, এবং কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত থাকেন, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গেল ১৬ বছরের ফ্যাসিবাদের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয় পুলিশের বেশ কিছু কর্মকর্তাকে। এ কারণে তাদের দায় এসে পড়ে পুরো বাহিনীর ওপর। আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরণ ঘটে। তবে ফ্যাসিবাদ পতনের ১০০ দিন পার হতে না হতেই আবারও পুলিশের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আবারও আশঙ্কার কারণ হয়ে দেখা দিচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অপরাধের খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।